যখনই কোথাও কোনো খুন হয় আর এটা জানা যায় না যে খুন কে করেছে, তখন 3-4টে জিনিস একসঙ্গে মাথায় খেলতে থাকে। সবার আগে এইটা যে লাশটা কার। যদি এইটা জানা যায় যে লাশটা কার, তাহলে খুনিকে ধরা একটু সহজ কাজ হয়ে যায়। তারপর মৃত্যু কবে হয়েছে। যদি মৃত্যুটা সদ্য হয়ে থাকে তাহলে তাহলে এটা জানা যায় যে মৃত্যু কবে হয়েছে, কটার সময় হয়েছে। কিন্তু যদি খুন 2-3 দিন আগে হয়ে থাকে, অথবা লাশের অবস্থা এমন যে লাশটাকে চেনা যাচ্ছে না, অথবা লাশের কঙ্কাল বেরিয়ে যায়, তাহলে ডক্টর সালুখের মতন মানুষেরও নাক থেকে ঘাম বেরোতে শুরু করে। মাথার ঘাম পায়ে ফেলতে হয় এটা জানবার জন্য যে মৃত্যুটা হলেও হয়েছে কবে। আর যখনই আমরা মৃত্যুর সময়টা জানতে পারি, আমরা এটা খোঁজা শুরু করে দিই যে মৃত্যুর সময় সেই লোকটা কোথায় ছিল। আর যখনই জানতে পারি যে কোথায় ছিল, ওখানকার সমস্ত লোকজনদেরকে কড়া ইন্টারোগেশন করা শুরু করে দিই। এই কেসে একটা মেয়ে ফেসে গেছিল। মেয়েটা খুব পরিচিত জার্নালিস্ট ছিল। বড় বড় লোকের হালুয়া টাইট হয়ে যেত শুধু ওর নাম শুনে। কিন্তু একদিন খেলা ঘুরে গেল। ও একটা বিরাট বড় লোকের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ফেলে, আর যে লোকটা ওকে সাহায্য করছিল চ্যালেঞ্জটা নিতে, সে গায়েব হয়ে গেল। তার লাশ পাওয়া গেল। আর কোথায় পাওয়া গেল আপনি নিজে শুনলে অবাক হয়ে যাবেন। ওই মেয়েটার, যাই হোক, আপনি নিজেই দেখে নিন কি করেছিল ওই মেয়েটা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অতি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কোম্পানি আপনাদের সবার মধ্যে একটা নতুন কোল্ড ড্রিঙ্ক লঞ্চ করতে চলেছে। আর আমার স্থির বিশ্বাস, একবার আপনি যদি আমাদের এই কোল্ড ড্রিঙ্কে চুমুক দেন, তাহলে অন্য কোনো কোল্ড ড্রিঙ্ককে আপনি ছুঁয়েও দেখবেন না। আর এই কোল্ড ড্রিঙ্কসের নাম হলো চিলস। মিস্টার কুমার, আপনার এই কোল্ড ড্রিঙ্কস মার্কেটে কবে আসছে? এই কোল্ড ড্রিঙ্কটাকে আমরা মার্কেটে 2 সেপ্টেম্বর মানে 2রা সেপ্টেম্বরে লঞ্চ করব। এটা আমার স্থির বিশ্বাস, এই কোল্ড ড্রিঙ্কটা মার্কেটে আসলেই হইচই ফেলে দেবে। সমস্ত বাজে কথা, এসব বাজে কথা সমস্ত। আমি নিজের প্রাণ দিয়ে দেবো। কিন্তু আপনি আপনার প্রাণ কেন দিতে চাইছেন? এই রাকেশ কুমার যে পাপ করছে না, এই পাপের ভাগীদার আমি কখনোই হতে চাই না। মিস্টার কুমার, আপনি এই লোকটাকে চেনেন? এটা কে? আমি একে চিনি না। তাহলে কোন পাপের কথা বলছে? আমি বলছি না, এই উল্টোপাল্টা কথা বলছে, আমি একে চিনি না। বাজে কথা বলছি আমি বাজে কথা বলছি না? তাহলে এই দেখ। আরে, ধর, 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 এটা ঝুলে পড়লো তো। কি আরে, কি করছে? বাঁচাও, এই বাঁচাও। নামো ওকে। আরে, বাঁচাও কেউ। আরে, নামো, ধরো, নামো। পাঠাও, ধরো, পাঠাও, ধরো। আরে, তুলে ধরো, তুলে ধরো। মইটা নিয়ে এসো তাড়াতাড়ি। আরে, ধরো, 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 শক্ত করে ধরো। থ্যাংক গড, বেঁচে গেল। কি জানি কোথা থেকে চলে এসেছিল এই পাগলটা। এ পাগল নয়, মিস্টার রাকেশ কুমার এনাকে খুব ভালো করে চেনেন। এ তো রশ্মি দেবী, আওয়াজ আপ থেকে রিপোর্টার। আপনারই ফ্যাক্টরিতে কাজ করেন তাই নাই? মনে করিয়ে দিই, এনার নাম ধর্মেশ। স্যারের ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কাজ করে, কার কার দিকে নজর রাখবেন? শুধু মিস্টার রাকেশ কুমার আর এই ধর্মেশই জানতো যে এই কোল্ড ড্রিঙ্কসে পেস্টিসাইড আছে। কি? কোল্ড ড্রিঙ্কসে পেস্টিসাইড? আগে হ্যাঁ, আজকের পর এনারা আমাদের দেশের জনগণকে পোকা মারার বিষ খাওয়াতে যাচ্ছিল। এসব এসব উল্টোপাল্টা বলছো, সব মিথ্যে। আমার কাছে ফাইলটা আছে যাতে এই কোল্ড ড্রিঙ্কটা বানানোর ফর্মুলা লেখা আছে, সিক্রেট ফর্মুলা। আর এই ফর্মুলাতে পরিষ্কারভাবে লেখা আছে যে এই কোল্ড ড্রিঙ্কে পেস্টিসাইডস আছে। আপনারা দেখতে পারেন। রাকেশ কুমার মুর্দাবাদ, 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 রশ্মি দেবী জিন্দাবাদ, রশ্মি দেবী জিন্দাবাদ। বাহ রশনি, তুমি তো রাকেশ কুমারের ব্যান্ড বাজিয়ে দিয়েছো। এটা তো কিছুই না রাহুল,
রাকেশ কুমারকে একদিন আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। কেন বড় লোকদের সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছ? এইসব মানুষদের সাথে পাঙ্গানি বলি তো। এক মিনিট। হ্যালো হ্যালো মিস্টার রাকেশ, কেমন আছেন আপনি? আমার সাথে দেখা করতে চান? কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে দুটোই দেখা করছি। আসুন আসুন রোশনি দেবী, কখন থেকে আপনার রাস্তার দিকে তাকিয়ে আমরা বসে রয়েছি সবাই। আবার মিডিয়াকে ডেকেছেন? কাল যা হলো যথেষ্ট ছিল না? না, ওটা যথেষ্ট নয়, কিন্তু যা হবে তা এখন হবে, সবার সামনে। আমি বলেছিলাম না তোমায় ঠিক সময় পৌঁছে যাব? ঠিক কারেক্ট টাইমে এন্ট্রি মেরেছেন আপনি। রাকেশ কুমারকে বরবাদ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আমার টাকার কি হলো ম্যাডাম? টাকার চিন্তা করো না, টাকা তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে? হে, এটা তো আমি। শুনলেন তো আপনারা? এসব কি রশনি? ধর্মেশকে টাকা দিয়েছিলে তুমি? আমি মানছি যে আমি ধর্মেশকে টাকা দিয়েছি, কিন্তু আমি যা করেছি এই লোকটার মুখোশ খোলার জন্য করেছি। এ অনেক টাকা নিয়েছে কারোর থেকে আমার কোম্পানির নাম বদনাম করার জন্য, আর হতে পারে এখনো ওর গাড়িতে কিছু টাকা পড়ে রয়েছে। চেক করে নিন আপনারা। আমি কারোর থেকে কোনো টাকা নিইনি। যদি তুমি টাকা না নিয়ে থাকো তাহলে এতে ভয় পাওয়ার কি আছে? আমি কোনো টাকা নিইনি। যদি আপনাদের আমার গাড়ি চেক করতে হয়, চলুন চলুন, নিন, চেক করে নিন। গাড়িতে তো কিচ্ছু নেই কুমার স্যার। ডিকিতে নিশ্চয়ই কিছু আছে, চেক করো। ডিকি? আসুন। আমি খুন করিনি, প্লিজ, আমি খুন করিনি। রোশনি, যদি তুমি ওকে খুন না করে থাকো তাহলে নিশ্চয়ই এরকম হয়েছে যে ও নিজে আত্মহত্যা করলো আর ও নিজেই গিয়ে তোমার গাড়ির ডিকির ভেতর শুয়ে পড়লো, তাই না? স্যার, সেটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি জানি না ওই লাশটা আমার ডিকিতে কি করে এলো। আমি বলছি, ধর্মেশ তোমার লোক ছিল। কাজ শেষ হয়ে যাবার পর তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিলে, কিন্তু মাঝখানে তোমার কপাল আটকে দিল। দুর্ভাগ্য, যার জন্য তুমি ধরা পড়ে গেলে, নয়তো কেউ তো জানতেও পারতো না। কিন্তু স্যার, আমি কেন ওকে মারতে যাব? কারণ তুমি জানতে পেরেছিলে যে ধর্মেশ তোমার আর ওর কথাগুলো রেকর্ড করেছিল। না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো জানতাম না যে ও আমাদের কথা রেকর্ড করছে। দাসা, ইয়েস স্যার। এখনই সব জানা যাবে, সব কিছু প্রকাশ পাবে। স্যার, কিছু জানা গেল? হ্যাঁ, বলো কিভাবে মেরেছো ওকে? বিষ দিয়ে। বিষ দিয়ে? হ্যাঁ, কিরকম বিষ দিয়ে? জিলোমরফিন। এটাই আবার কি বিষ? জিলোমরফিন এত ভয়ঙ্কর বিষ যে সাপের বিষও লজ্জা পায়। ধর্মেশের মৃত্যু রাত্রির বেলা 11টা সাড়ে 11টার মধ্যে হয়েছে। কালকে রাতে 11টা সাড়ে 11টার মধ্যে তুমি কোথায় ছিলে? আমি নিজের বাড়িতেই ছিলাম। প্রেস কনফারেন্সের পরে সোজা বাড়ি চলে যাই। প্রেস কনফারেন্সে আর যারা যারা ছিল তারা বলেছে যে যখন তুমি ওখান থেকে বেরোলে তোমার সঙ্গে ধর্মেশও ছিল, হ্যাঁ কি না? ছিল, কিন্তু আমি ওকে রাস্তাতেই ছেড়ে দিয়েছিলাম। কটার সময়? ওই প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ। তার মানে হচ্ছে ধর্মেশের মৃত্যুর 3 ঘন্টা আগে। আগে হ্যাঁ। আর তোমার কার, ওটা কোথায় ছিল সেই সময়? যখন আমি বাড়িতে ছিলাম তখন গাড়িও তো বাড়িতেই থাকবে। এক্স্যাক্টলি, তুমি বাড়িতে ছিলে, তোমার কার বাড়িতে ছিল? তাহলে ওই লাশ তোমার গাড়িতে গেল কি করে? স্যার, এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি জানি না ওই লাশটা আমার গাড়িতে কি করে এলো। স্যার, বোধহয় লাশের কাছে চাবি ছিল এনার গাড়ির, নিজে থেকেই খুলে ডিকির মধ্যে বসে গেছে। হ্যাঁ স্যার, হতে পারে এটা রাকেশ কুমারের কোনো ষড়যন্ত্র। আচ্ছা, এখন এই রাকেশ কুমারের নামটা মাঝখানে কেন ঢোকাচ্ছ? হ্যাঁ স্যার, আপনি একবার নিজেই ভাবুন, ও কেন সবার সামনে বলবে গিয়ে একবার গাড়ির ডিকিটা খুঁজে দেখো? কেননা ও এটা জানতো যে আমার গাড়ির ডিকিতে লাশ আছে।
হতে পারে লাশটা ওই রেখেছিল। স্যার আমি ভেবেছি ডিকিতে শুধু টাকাই আছে, কারণ যারাই আমার পিছনে লেগেছে তারাই আমাকে ফাঁসানোর জন্য 100% একে টাকা দিয়েছে। আমি শুধু এটাই ভেবেছি স্যার। আমি কিভাবে জানবো আসলেও খুনি? খুনি আমি না, খুনি আপনি। লাশটা আপনি লুকিয়েছেন, আপনি। স্যার সেই একই কথা, ও নিজেই গাড়ি চালিয়ে সবার সামনে এলো, তাও নিজের বাড়ি থেকে। লাশটাও তাহলে নিজের বাড়ি থেকে নিয়ে এসছে। আমি কিভাবে গাড়ির মধ্যে লাশটা রাখবো বলুন স্যার? কি হলো? সত্যি কথা বলছে? হ্যাঁ, কিন্তু স্যার এটা তো হতে পারে না। যখন গাড়ি আমার বাড়ির বাইরে ছিল তখন এই ডিকিতে লাশটা রেখে দিয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে যে সকালে যখন ডিকি খুললে বাড়ি থেকে বেরোবার আগে তখন ডিকি খালি ছিল, রাইট? হ্যাঁ, খালি তো ছিল। দেখেছেন স্যার, দোষটা সেই আমার উপর দিচ্ছে। কি রোশনি দেবী, এবার তো বলে দিন ডিকিতে লাশ কোথা দিয়ে এলো? স্যার ইনি লাশটা রেখেছিলেন, ইনি। স্যার এখনো একই কথা বলে যাচ্ছে। স্যার আপনিই বলুন, আমি কি করে জানবো ও রাস্তায় কোথায় কোথায় দাঁড়িয়ে ছিল? মনে পড়েছে স্যার, আমি রাস্তায় 2 মিনিটের জন্য গাড়িটা দাঁড় করিয়েছিলাম। কোথায়? পেট্রোল পাম্পে। কোন পেট্রোল? স্যার ওই যে ওইখানে। বলো। ও ওইখানে, এইদিকে। এখানে? এইখানে। হ্যাঁ, এইখানে। এখানে? স্যার আমি আমার গাড়িটা এখানে পার্ক করেছিলাম। এখানে গাড়ি দাঁড় করিয়েছিলে? আর এই এটিএমটা কোথায়? ওই যে ওইদিকে। এটিএম ওখানে আর গাড়ি এখানে। আচ্ছা রোশনি, একটা কথা বলো, তুমি এখানে এটিএম থেকে টাকা তুলতে এসেছিলে নাকি এখানে পেট্রোল ভরতে এসেছিলে? স্যার পেট্রোলও ভরিয়েছিলাম তো। আমি যখন ক্রেডিট কার্ড বের করলাম পেমেন্টের জন্য তখন এরা বললো ক্রেডিট কার্ড মেশিন চলছে না। তখন আমি গাড়িটা এখানে পার্ক করি আর এটিএম এ গিয়ে টাকাটা তুলি। মানে হচ্ছে তুমি গাড়ি থেকে নামলে আর ওইদিকে এটিএম দিকে ছিলে। হ্যাঁ। খানিকক্ষণের জন্য গাড়িটা ফাঁকা ছিল। আচ্ছা, তুমি এটিএম থেকে টাকা বের করে নিয়ে আবার গাড়িতে ঠিক কতক্ষণের মধ্যে পৌঁছেছিলে? এই প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট? স্যার হতে পারে যখন আমার গাড়ি এখানে পার্ক ছিল ওই 2-3 মিনিটের মধ্যেই কেউ এসে গাড়িতে লাশ রেখে দিয়েছে। সবার সামনে কেউ গাড়িতে লাশ কি করে রাখতে পারে? দেখো রোশনি, আমাদের সময় নষ্ট করো না, যা কিছু ঘটেছে সত্যি করে বলো। স্যার আমি সত্যি বলছি, আমি টাকা তুলেছিলাম। তুমি কালকে টাকা বার করেছিলে? হ্যাঁ। তাহলে তার রসিদ দেখাও। রশিদ? হ্যাঁ, এটিএম এর রসিদ দেখাও। না স্যার, রশিদ তো নেই, ওটা তো আমি ফেলে দিয়েছি। আচ্ছা তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বার থেকে তুমি টাকা তুলেছিলে। স্যার এখন ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে গেছে। এটা দেখুন রোশনি ম্যাডাম, আমার মনে হচ্ছিল যে আপনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু এখন আপনার বাঁচা খুবই মুশকিল। স্যার আমি একজন জার্নালিস্ট, আমি দেশের অপরাধীদের ধরিয়ে দিয়েছি, ওদের মুখোশ খুলে দিয়েছি, আর এখানে আপনারা উল্টে আমাকেই ফাঁসাচ্ছেন। আচ্ছা, যে রাতে ধর্মেশের খুন হয়েছিল কোথায় ছিলেন আপনি? আমি আপনাকে বললাম না, আমি নিজের বাড়িতে ছিলাম। না, বাড়িতে ছিলেন না? না, আমি নিজের বাড়িতেই ছিলাম। মিথ্যে! তুমি ওই সময় বাড়িতে ছিলে না। রাত্রি 10:30টার সময় তুমি গার্ডেন রেস্টুরেন্টে গিয়েছিলে আর ওখানে 3000 টাকার খাবারও খেয়েছিলে। এই হলো তোমার ব্যাংক স্টেটমেন্ট, এই দেখো। আমাকে ক্ষমা করে দিন, আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। আমি আপনাদেরকে মিথ্যে বলেছি। সেই দিন রাতে প্রেস কনফারেন্সের পর আমি আর ধর্মেশ একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য গেছিলাম। আর ওখানে ধর্মেশের খাবারের সঙ্গে তুমি বিষ মিশিয়েছো? না না না, আমি এরকম কিচ্ছু করিনি। আমরা ওখানে খাবার খেলাম আর তারপর আমি ধর্মেশকে ওর বাড়িতে ছেড়ে দিলাম। কটার সময়? এই প্রায় 11:45 হবে হয়তো। ধর্মেশের মৃত্যু হয়েছে 11টা থেকে 11:30টার মধ্যে।
মানে মৃত্যুর আগে যে ব্যক্তির সঙ্গে ও শেষবার দেখা করেছিল আপনি সেই ব্যক্তি। স্যার, এটাও তো হতে পারে তাই না, যে ওর বাড়িতে আগে থেকে কেউ লুকিয়েছিল? এই ধর্মেশ থাকতো কোথায়? এ কি পুরো ঘরটাই তো তছনছ করা হয়েছে। মনে হচ্ছে আগেই কেউ ঘরের খানা তল্লাশি নিয়েছে। কোনো ব্যাপার না, একটু তল্লাশি আমরাও নিয়ে নিচ্ছি। অভিজিৎ, হ্যাঁ দয়া, আপনি এই মোবাইলটাকে চেনেন? আগে হ্যাঁ, এটা ধর্মেশের ফোন। ধর্মেশের? দেখো এতে শেষ কল কার রয়েছে। 110220597। হ্যাঁ বলুন, কাকে চাইছেন? এটা প্রশান্তর বাড়ি না? আগে হ্যাঁ, প্রশান্ত বাড়িতে আছে? ও তো আছে, কিন্তু আপনারা কে? শুনুন। কি হয়েছে, এটা কি? আপনারা কারা? হ্যাঁ, কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি আমার বাড়িতে? সিআইডি আসবে না তো কি ফিল্ম স্টার আসবে তোমার বাড়িতে? একটা খুন করেছো তুমি। খুন? কার খুন? একে চেনো তুমি? না তো। একে কিছুদিন পরে পরেই চক্ষু পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। দেখুন স্যার, ওর চোখ তো একদম ঠিক আছে, কিন্তু আপনি কালো চশমা পরেছেন কেন? যদি এর চোখ ঠিক থাকে তাহলে ও চিনতে পারছে না কেন এই লোকটাকে যে খুন হয়েছে? স্যার, যদি আমি ওকে নাই চিনি তাহলে বলবো কেমন করে? জানো না তুমি? হ্যাঁ, এই 1102205997 এটা কার নাম্বার? স্যার, এটা তো আমারই নাম্বার। তোমারই নাম্বার তাই না? এই জন্যই আমরা এসেছি। যে মারা গেছে তার মৃত্যুর ঠিক আগে তুমি ফোন করেছিলে না? আমি? হ্যাঁ তুমি। কিন্তু আমি তো দেখো মিস্টার, নাটক করো না। পর্দা পড়ে গেছে, নাটকের টাইমও শেষ, বুঝলে? নিজের ফোনটা দেখাও একটু। ফোন দেখাও। এ নিন স্যার। এটা কার কার নাম্বার এটা বলো? আমি জানি না। তোমার ফোন থেকে ডায়াল করা হয়েছে এই নাম্বারটা, আর তুমি জানো না? হ্যাঁ, এইটা সেই লোকটারই নাম্বার যার খুন করা হয়েছে, বুঝলে? স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার, আমি ওই ছেলেটাকে চিনিও না। তাহলে এই নাম্বারটা তোমার মোবাইলে এলো কি করে? এক মিনিট, কটায় ফোন করেছিল? 11টায় কাল রাতে। কাল রাত 11টায়? হ্যাঁ। প্রশান্ত মনে আছে? কাল রাত 11টায় আমরা ডিনার করতে গেছিলাম বাইরে, কিউপিড রেস্টুরেন্টে। হয়তো ওখান থেকেই করেছিল ফোনটা, ওই রেস্টুরেন্ট থেকে। কে? না না স্যার, না, বিশ্বাস করুন আমি সত্যি করিনি। তাহলে কে করেছিল ফোনটা? হতে পারে অন্য কেউ হয়তো করেছিল ওর মোবাইল থেকে। অন্য একজনের মোবাইল থেকে কি করে কল করতে পারে? ফোনটা তো তোমার কাছেই ছিল নাকি? হ্যাঁ স্যার, আমি একটু সময়ের জন্য ওয়াশরুম গিয়েছিলাম আর ফোনটা ওখানেই টেবিলেই পড়েছিল স্যার। হয়তো কেউ ওখানেই। চলো ধরে নিচ্ছি যে তুমি ওয়াশরুমে গেছিলে, কিন্তু তুমি তো ওখানেই ছিলে, হ্যাঁ, মোবাইলের পাশেই। তাহলে আমারও ওখানে একটা ফোন এসেছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই বাইরে গেছিলাম কথা বলার জন্য। গল্পটা ভালোই স্যার। তাহলে ওই রেস্টুরেন্ট, যদি এই গল্পটা মিথ্যে বেরোয় না, স্যার, হ্যাঁ প্যাট্রিক, এখানকার ম্যানেজার। ম্যানেজার বাবু, কাল রাতে এই টেবিলে এই দুজন লোক খাবার খেতে এসেছিল। আপনি বলতে পারবেন যে এই টেবিলে কাল কার ডিউটি ছিল রাতে? কাল রাতে তো এই টেবিলে কিশোরের ডিউটি ছিল। কিশোর? হ্যাঁ স্যার। কিশোর, এদেরকে চেনো? হ্যাঁ স্যার, ইনারা দুজন তো কাল রাতে এসেছিলেন। শোনো ভাই, কালকে যখন আমি ওয়াশরুম গিয়েছিলাম ওই সময় কিছুক্ষণের জন্য আমার মোবাইলটা এই টেবিলেই ছিল। ওই সময় তুমি কাউকে দেখেছিলে এখানে ওর মোবাইলটা ইউজ করছে? না তো। দেখো, ভালো করে ভেবে বলো যদি কিছু মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ স্যার, কাল রাতে একজন লোক এসেছিলেন এই টেবিলের সামনে, তো আমি ভাবলাম ন্যাপকিন নিতে এসছে। কে কে ছিল লোকটা? স্যার, উনি এই টেবিলে বসেছিলেন। এই টেবিলে হেমন্তর ডিউটি ছিল। হেমন্ত? হ্যাঁ স্যার। হেমন্ত? ইয়েস স্যার।
এর মধ্যে এটা বলো, এই টেবিলে রাত্রে 11টার সময় যে লোকটা বসেছিল ওর ব্যাপারে তোমার কিছু মনে আছে? আগে না স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এইটা তো তোমার মনে আছে যে ওই লোকটা তার বিল কিভাবে পেমেন্ট করেছিল? ক্যাশে না ক্রেডিট কার্ডে? হ্যাঁ স্যার, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিল। তাহলে ওর নাম আর ক্রেডিট কার্ডের নাম্বারও থাকবে, দেখাও দেখি। 1 মিনিট স্যার। গিরিশ, যেটা ভেবেছিলাম স্যার, দরজা বন্ধ। যেখানে যেখানে তুই বেল বাজাস সেখানে সেখানেই একই ঘটনা হয়, কেউ দরজা খোলে না। কি বলছেন স্যার? হয়তো কেউ ভেতরে নেই তাই দরজা খুলছে না স্যার। এতে আমার কি দোষ? বলে ফেললি না বোকার মতো কথা। বাড়ির লোক যদি বাইরে যেত তাহলে বাইরে থেকে তালা লাগিয়ে যেত, বুঝেছিস? স্যার, যদি তালা লাগায় কোথায় লাগাবে? এই তাহলে হয়তো বাইরেই গেছে। স্যার, দরজা তো কেউই খুলছে না। আচ্ছা তাশা, Yes, তুমি sir. ওই গিরিশকে ফোন করো তো, দেখো ফোন তোলে কিনা। না স্যার, রিং তো হচ্ছে কিন্তু 1 মিনিট। রিং তো হচ্ছে স্যার, কিন্তু ফোন তুলছে না। তার মানে গিরিশ ভেতরেই আছে। বন্ধ করে বসে আছে স্যার, ভেঙে ফেলবো দরজা। ভেঙে ফেলো। এখানকার লাইট কেন অফ? বিবেক, স্যার। লাইটের সুইচ খুঁজে দেখো তো। ইয়েস স্যার। বিবেক, তোর কাছে তো একটা টর্চ আছে, ইয়েস স্যার। তাহলে বের করছিস না কেন? আসলে কি স্যার, আপনার বলার অপেক্ষা করছিলাম স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ, স্যার এখানে পাওয়ার সাপ্লাই কেউ কাট করে দিয়েছে। পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছে? তাশা, আবার ফোন করো গিরিশকে। ওকে। অভিজিৎ, রিং শোনা যাচ্ছে। এই দিক থেকে আসছে স্যার। এখান থেকে। মাই গড, ওইখানে স্যার, কে জানে বেঁচে আছে কিনা। বেডটা সরাতে হবে। সাবধানে। সাবধানে। দা, স্যার। এই জামা প্যান্টটা একবার দেখো তো, দেখো কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। ফেরিক, বিবেক, তোমরা বাড়িটার ভালো করে তল্লাশি নাও। স্যার। দেখো দাসা, তুমিও যাও ওদের সাথে, খুব ভালো করে চেক করো। ওকে স্যার। গিরিশ স্যার। হ্যাঁ, এরই নাম গিরিশ। গিরিশ? আমরা তো একেই খুঁজছিলাম, আরে তারা কি মারা গেল? স্যার, হ্যাঁ, নেগেটিভস পাওয়া গেছে। নেগেটিভস আছে? ফেডরিক, এগুলোর ফটো প্রিন্ট করো। হতে পারে এগুলোর মধ্যে গিরিশের আত্মীয় বা বন্ধুদের ছবি আছে। স্যার। হ্যাঁ বিবেক, এই দেখুন। জিলোমরফিন? এই বীজ দিয়ে তো ধর্মেশকে খুন করা হয়েছে। তার মানে স্যার, গিরিশ যেভাবে ধর্মেশকে খুন করেছিল এই বিষটা দিয়ে। দয়া, যদি গিরিশ ধর্মেশকে খুন করে থাকে তাহলে গিরিশ একে চেনো নাকি?
এ তো মরে গেছে। হ্যাঁ, আরো একটা লাশ পাওয়া গেছে। চেনো একে? না। ভাবো একটু, কিছু খারাপ লিখেছিল এর ব্যাপারে কখনো খবরের কাগজে? না স্যার, আমি একে আগে কখনো দেখিনি। কোথায় পেয়েছেন এই লাশটা? তোমার গাড়িতে যে লাশ পাওয়া গিয়েছিল ধর্মেশের, ওই ধর্মেশকে এ ফোন করেছিল সেই রাতেই। আর ও মরে গেল? আগে হ্যাঁ, সেজন্যই তো জিজ্ঞেস করছি তোমাকে, চেনো কি একে? দেখুন ম্যাডাম, যে লোকটার সঙ্গে আপনি খাবার খেতে গেলেন সে লোকটা মারা গেল, তাকে যে ফোন করেছিল সেও আবার মারা গেল। এ কি উদ্ভট ব্যাপার বলুন তো? হ্যাঁ স্যার, আমি জানি না, হতে পারে ধর্মেশের কোনো শত্রু, আর না তো রাকেশ কুমারের কোনো বন্ধুও তো হতে পারে। অদ্ভুত ব্যাপার। এই আপনার গাড়িটা বারবার রাকেশ কুমার স্টেশনে গিয়ে কেন আটকে যায়? হ্যাঁ, অন্য কোনো নাম ভেবে পাচ্ছেন না নাকি? স্যার, কেননা রাকেশ কুমারই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা নিজেরাই ভাবুন, যদি পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ডের মেশিন ঠিক থাকে, তাহলে আমার এটিএম এ গিয়ে টাকা তোলার কি দরকার ছিল? তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে ওখানের লোকজন জেনে বুঝেও আপনাকে মিথ্যে কথা বলেছে যে কার্ড সোয়াইপ মেশিনটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হতে পারে। স্যার, হ্যাঁ বলো ফেডরিক। যে নেগেটিভস গুলো পেয়েছিলাম আমরা গিরিশের বাড়ির থেকে, সেগুলো ডেভেলপ হয়ে গেছে। গুড। মনে হচ্ছে গিরিশের গার্লফ্রেন্ড এটা, স্যার। বউ তো হতে পারে। রোশনি, তুমি হয়তো গিরিশকে চেনো না, কিন্তু ওর গার্লফ্রেন্ডদের নিশ্চয়ই চেনো। কে? না, জানি না স্যার। দেখো, বারবার আমি জানি না বললে কাজ হবে না, বুঝেছো? হ্যাঁ, তোমার গাড়ির ডিকি থেকে একটা লাশ পাওয়া গেছে, এটা ভুলে যেও না। তুমি কোনোভাবে বাঁচতে পারবে না। এক মিনিট বিবেক, একটু ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে এসো। সুপ্রিয়া স্যারের আইডি কার্ড দেখুন, মেয়েটার নাম হচ্ছে সুপ্রিয়া, আর এসকে ইন্ডাস্ট্রিজে কাজ করে। ও দা, তুমি আর ফেডরিক ওই পেট্রোল পাম্পে আবার যাও, গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর দেখো নতুন কিছু জানতে পারো কিনা। আর অভিজিৎ, চলো আমরা সুপ্রিয়ার সঙ্গে দেখা করতে যাই। আপনি কি সুপ্রিয়া ম্যাডাম? হ্যাঁ বলুন, কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? আপনি কোনো গিরিশকে চেনেন? গিরিশ? অভিজিৎ, ওনাকে একটু ফটোটা দেখাও তো, তাহলে হয়তো ওনার ভাবনার দরজাটা খুলে যাবে। এবার মনে পড়ছে? ও আচ্ছা, তার মানে আপনি গিরিশের কথা বলছিলেন। আমি ওকে ভালোবেসে গিরু বলে ডাকি, গিরিশ না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যে নামেই আপনি ডাকুন না কেন, গিরি, গিরু, গিরিশ একজনই তো। যেমন লাশ সবসময় লাশই হয়। লাশ? আগে হ্যাঁ, লাশ, গিরিশের লাশ। গিরিশের খুনের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। এটা আপনি কি বলছেন? গিরিশের খুন? আগে হ্যাঁ, গিরিশের খুন হয়ে গেছে। এবার গিরিশের কোনো বন্ধু বা আত্মীয়কে তো আমরা চিনি না, ভাবলাম আপনার কাছ থেকে জেনে নি। এটা হতে পারে না, গিরিশ মরতে পারে না, আপনারা মিথ্যে বলছেন। আপনার কি সম্পর্ক ছিল গিরিশের সাথে? আমাদের খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা। বিয়ে? কিন্তু আপনি তো মঙ্গলসূত্র পরে আছেন। ও, আমার আর আমার স্বামীর মধ্যে কিছু আসলে ঠিক নেই। আমার স্বামী, উনি দিন রাত মদ খান, কোনো কাজও করেন না, কখনো কখনো তো আমাকে মারধরও করেন। আমার মনে হয় উনি হয়তো আমার আর গিরিশের ব্যাপারে সব জেনে গেছেন, এই জন্য উনি গিরিশকে মেরে ফেলেছেন। নামটা কি আপনার স্বামীর? রঞ্জিত। এই যে শোনো ভাই, একটু তোমার ম্যানেজারকে ডাকো তো। এক মিনিট স্যার। কুইক। এখনো তোমার কথায় বিশ্বাস করে আমরা চলছি, ঠিক আছে? স্যার, আমার মনে হয় ওরাই আমার গাড়িতে লাশটা রেখেছিল। হ্যাঁ স্যার। ম্যানেজার বাবু, 2 তারিখে এই মহিলাটি এখানে এসেছিল। হ্যাঁ, আর যেহেতু আপনার ক্রেডিট কার্ড সোয়াইপ মেশিনটা কাজ করছিল না, সেই জন্য ইনি। এক মিনিট, মেশিন কাজ করছিল না? হ্যাঁ। আমাদের মেশিন তো কখনো খারাপ হয়নি।
কে বলেছে আপনাদের যে মেশিন খারাপ ছিল? এবার এটা কি বলছেন আপনি? সেদিন যখন আমি আপনার এখানে এসেছিলাম তখন এখানে একটা ছেলে ছিল, ও বললো যে ক্রেডিট কার্ডের মেশিন চলছে না। কিন্তু ওই ছেলেটা কে ছিল? রোশনি, চারদিকে দেখো। এই ছেলেদের মধ্যে ওকে চিনতে পারো কিনা দেখো, কে ও ছেলেটা? হ্যাঁ, এর মধ্যে কেউ? দেখো, ভালো করে দেখো। স্যার, এদের মধ্যে তো কেউ না। এখানে নেই মানে? ম্যানেজার বাবু, আপনার কোনো ছেলে ছুটিতে আছে? না তো, নেই না। তাহলেও গেল কোথায়? ম্যাডাম, কিন্তু দেখতে কেমন ছিল? ও ফর্সা মতো ছিল, 5 ফুট 8 ইঞ্চ হাইট, আর হ্যাঁ, ওর ছোট ছোট চুল ছিল। উনি মিন্টুর কথা বলছেন না তো? মিন্টু? স্যার, এই চিন্টু মিন্টুটা সবসময় ঝামেলা পাকায়। মিন্টু তো আজই চাকরি ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে কেন? জানি না স্যার, হয়তো রাতারাতি কোনো লটারি পেয়ে গেছে। বলছিল যে এই 2 পয়সার কাজ আমি করব না। স্যার, কোনো এলসিডি টিভি কেনার কথা বলছিল। এলসিডি টিভি? এই টিভিটা কত? এইটা 35,555 টাকা। ব্যাস, খুব সস্তা ভাই। একটু ভালো দেখে দেখান না, বেশ দামি, আর তবে না মজা আসবে। আমাদের কাছে মজাদার টিভিও আছে। আপনাকে দেখে মনে হলো এমনি। কি বললে? আমায় কি ভিখারি মনে হচ্ছে নাকি? আরে না না সাহেব, 35,000 টাকা দামের টিভিও এমন কিছু কম দামি নয়। ঠিক আছে, ঠিক আছে, আমার না এমন একটা টিভি চাই, একদম বড় পিকচার দেখা যাবে। কি বুঝলে? লম্বা করে। এরা কি এখানেই কাজ করে নাকি? না তো। তাহলে মাঝখানে কেন বললো? লম্বা পিকচার দেখবি তুই? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন স্যার, এতগুলো টাকা থেকে লোভ সামলাতে পারিনি স্যার। আর এই জন্য তুমি আমার গাড়ির টিকিতে লাশ রেখে দেবে? ম্যাডাম, ম্যাডাম ভুলে গেছে ম্যাডাম, আমাকে বাঁচান প্লিজ গাড়ির ম্যাডাম। টিকিতে লাশ রাখার জন্য টাকা তোকে কে দিয়েছিল? হ্যাঁ, কোন জুলি নামের মেয়ে ছিল। জুলি? স্যার, এই জুলি তো রাকেশ কুমারের সেক্রেটারি, তাই না? চলো বেরো। আমি কি করেছি? আমার দোষটা কোথায়? প্রথমে খুন করেছো, তারপর লাশটাকে অন্য কারোর গাড়িতে লুকিয়ে দিয়েছো, আবার জিজ্ঞাসা করছো কি করেছো তুমি? হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। আমাকে তো রাকেশ স্যার বলেছিলেন ওনাদেরকে টাকা দেওয়ার জন্য। এই কথাটাই তুমি রাকেশের সামনে বলো, বুঝলে? এ দরজা খুলছে না কেন? আমি জানি না। কোথাও এরকমটা নয় তো? তুমি ওকে আগেই বলে দিয়েছো যে আমরা আসছি। আমি কি করে বলবো? পেছন থেকে পালাবার কোনো রাস্তা আছে? আমি জানি না। বস, ভেঙে দাও, ভেঙে দাও। রাকেশ, রাকেশ, রাকেশ। ও, রাকেশ, ওঠ। হ্যাঁ, রাকেশ স্যার! মাই গড। ফ্রেডি, তাশা, দেখো বাড়িতে কেউ লুকিয়ে রয়েছে কিনা, ভালো করে চেক করো সব। দয়া, ছুরি দিয়ে মারা হয়েছে। গিরিশকেও ছুরি দিয়েই মারা হয়েছিল। তাহলে কি এই দুজনের খুনি একই লোক নাকি? স্যার, স্যার ঘরে কেউ নেই স্যার। স্যার, নিউজ পেপার পেয়েছি স্যার, খুব সযত্নে রেখে দিয়েছিল। আওয়াজ আপনাদের সবার। এটা কি? জার্নালিস্ট রোশনি মেজর রঞ্জিতের পর্দাফাশ করল। মেজর রঞ্জিতের কোর্ট মার্শাল। এটা আবার কি নতুন গন্ডগোল? আরে ভাই, তোমরা এই কেসে তো লাশের লাইন লাগিয়ে দিয়েছো। এটা কি হচ্ছে এসিপি সাহেব? দেখো সালুকে, এই খুনটা আমরা করিনি, তুমি কিছু বলো। বস, 2টো খুনই ছুরি দিয়ে করা হয়েছে। তাহলে কি বলছো 2টো খুন একই লোক করেছে? না বস,
দুজনের খুনি এক নয়, দুজন। দুজন লোক? মানে দুজন খুনি আছে? স্যার, ধর্মেশকে খুন করেছে এই গিরিশবাবু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গিরিশকে অন্য কোনো লোক মেরেছে। আর এখন এই রাকেশ কুমারের খুন অন্য আরেকজন কেউ করে ফেললো। আর এবার ডক্টর সালুকে তো সেটাই বলছেন। বস, ছুরির ওপর যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা আমি চেক করে নিচ্ছি, দেখি আমাদের রেকর্ডে আগে আছে কিনা। দেখি কোনো পুরনো পাপি নয় তো। জুলি, দেখো জুলি, তোমার বস তো মারা গেছেন, এখন তুমি ফেসে গেছো। এবার সত্যি করে বলো। স্যার, আমি তো শুধু পেট্রোল পাম্পের লোকেদের টাকা দিয়েছিলাম ধর্মেশের লাশ রোশনির কারে রাখার জন্য। এই খুনের পেছনে আমার কোনো হাত নেই। জুলি, তুমি জানতে তো তোমার বস রাকেশ কুমার ধর্মেশের খুনের জন্য টাকা দিয়েছিল? হ্যাঁ জানতাম। সব তুমি জানতে। গিরিশকে তুমি টাকা দিয়েছিলে, তাই তো? না, গিরিশকে দিনি। গিরিশকে টাকা দেয়নি? তাহলে কাকে দিয়েছিল? রঞ্জিতকে। রঞ্জিতকে? দা, তোমার কাছে যে আর্টিকেলটা আছে ওটা একটু দেখো তো। এই লোকটা কি? এই রঞ্জিতের কথাই বলছো তুমি? এটা, এই স্টোরিটা তো আমি লিখেছিলাম। এটাই তো রঞ্জিত। হ্যাঁ, এই সেই লোক যাকে তুমি আর্মি থেকে উদ্ধার করেছিলে। হ্যাঁ, আর্মির অস্ত্র অন্য কাউকে বিক্রি করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্যই রাকেশ রঞ্জিতের কাছে গেছিল, যাতে রঞ্জিত ধর্মেশকে মেরে তোমাকে ভাসাতে পারে। কি জুলি, ঠিক বলছি তো? আগে হ্যাঁ। ও মাই গড! আরে সালুকে, কি হচ্ছে? গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ? আরে বস, আরে গিরিশের খুনি তো এখানেই রয়েছে। এখানে আছে? হ্যাঁ, আমাকে তো আপনারা এখানে ধরে রেখেছেন, আমি কি করে কারোর খুন করব? প্লিজ স্যার, আমি কাউকে বানিনি, আমি কারোর খুন করিনি। তাহলে কে করেছে? আমরা? খুন লাশটা করেছে। সালুকে কি উল্টোপাল্টা কথা বলছো? আরে বস, গিরিশকে খুন এই রাকেশ কুমার করেছে। রাকেশ করেছে? কিন্তু এই রাকেশ গিরিশকে কেন খুন করতে যাবে? স্যার, সব জায়গা দেখে নিলাম, রঞ্জিতের কোনো খোঁজ পাওয়া গেল না। স্যার, তাহলে এই রঞ্জিত নয় তো যে এই সবগুলো খুন করাচ্ছে? রঞ্জিত? এখন রঞ্জিত কোথায় ওর স্ত্রী একমাত্র আমাদের বলতে পারবে। সুপ্রিয়া? সুপ্রিয়া তো এখানে নেই। আচ্ছা, এই সুপ্রিয়া বলে এখানে বসছেন, কোথায় তিনি? স্যার, এনি প্রবলেম স্যার? এই সুপ্রিয়া কোথায়? সুপ্রিয়া তো নেই সুপ্রিয়া স্যার। নেই মানে? ও আজকে অফিসে আসেনি নাকি? স্যার এসেছিল, কিন্তু কিন্তু কি? কিছুক্ষণ পর ওর হাজব্যান্ড রঞ্জিত এসেছিলেন, উনি ওকে নিয়ে গেলেন। আচ্ছা, ওর হাজবেন্ড রঞ্জিত এখানে এসেছিল? কতক্ষণ আগে বেরিয়েছে ওরা দুজন? এই আধ ঘন্টা আগে। এই রঞ্জিত সুপ্রিয়াকে যেন আবার মেরে না ফেলে। দা, মোবাইল কোম্পানিতে খোঁজ নাও, সুপ্রিয়ার ফোন এখন কোথায়? হ্যাঁ, আমরা বৈশালী বিল্ডিং এ পৌঁছে গেছি স্যার। মোবাইল কোম্পানি বলছে যে সুপ্রিয়ার মোবাইলটা শেষ 5 মিনিট ধরে এখানেই রয়েছে। খোঁজো, ও এখানেই কোথাও থাকবে। দেখো দেখো, ভেতরে গিয়ে দেখো। স্যার, আরে আওয়াজটা তো ওপর থেকে আসলো মনে হলো। স্যার। হ্যাঁ, রঞ্জিত? রঞ্জিত কে মারলো তোমাকে? হ্যাঁ? রোশনি, রোশনি। রঞ্জিত এ তো মারা গেছে স্যার। মরতে মরতে রোশনির নাম বললো। রোশনি মারলো একে?
আরে এটা তো বিবেকের গলা। মাই গড, বিবেক, দাঁড়া, অভিজিৎ, বিবেক, বিবেক বিবেক বিবেক, কি হচ্ছে? ও মাই বিবেক গড, কে কে মেরেছে তোমাকে? স্যার, হ্যাঁ। উপরের দিকে গেছে। তাহলে তুমি একের পর এক খুন করে যাচ্ছ কেন? আরে আরে স্যার কি হলো এর? স্যার ও তো আঘাত পেয়েছে স্যার। এই, দাঁড়াও, দাঁড়াও। ও সুপ্রিয়া দেবী, আমরা তো তোমাকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু তুমি তুমি তো হ্যাঁ আমি মেরেছি রাকেশকে, কারণ রাকেশ আমার গিরিশকে মেরে ফেলেছে। যেই কাজ হয়ে গেল আর মেরে দিল ওকে। আর রঞ্জিত, ওকে কেন মারলে তুমি? কারণ ও জানতে পেরে গেছিল যে সব খুনে আমারই হাত রয়েছে, আর ও খুব শীঘ্রই আমাকে আপনাদের হাতে তুলে দিতে চেয়েছিল। এই জন্য আমি ওকে শেষ করে দিয়েছি। এই জন্য তুমি আমাকে ফোন করে এখানে ডেকেছিলে, যাতে আমাকে ফাঁসাতে পারো? হ্যাঁ, কারণ এই সব কিছু তোর জন্য হয়েছে। তুই যদি রাকেশ কুমারের মুখোশটা না টেনে খুলতি, তাহলে এই খুনগুলো হতোই না। এই সব কিছু তোর জন্য হয়েছে, আর আমি আমার গিরিশের সাথে একটা নতুন জীবন শুরু করতে পারতাম। তোমার নতুন জীবন তো এখন থেকে শুরু হবে, সেটা জেলের ভেতরে।